আমরা রোজ কাউকে না কাউকে কোনো না কোনোভাবে কিছু দেওয়ার, কিছু নেওয়ার অথবা কোনো না কোনোভাবে কোনো রকমের প্রমিস করছি কিংবা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের অজান্তেই আমাদের রোজকার জীবনে। কিভাবে? ধরো সকালবেলা তুমি কোনো একটা মুদির দোকানে গেলে এবং জিজ্ঞেস করলে যে, "দাদা ১ কেজি চাল হবে?" ম দোকানদার বলল, "অবশ্যই হবে, কিন্তু ৳৬০ কেজি।" তুমি বললে, "আচ্ছা ঠিক আছে দিয়ে দাও।" তাহলে এইখানে এটা কি? তুমি তাকে টাকা দিচ্ছ, তার বদলে সে তোমাকে ১ কেজি চাল দিচ্ছে। এটা একটা ট্রান্সাকশন। এখানে কি আছে? এখানে একটা অফার ছিল, একটা প্রমিস ছিল, একটা কনসিডারেশন আছে। আচ্ছা, কালকে যদি মুদি তোমাকে টাকা নেওয়ার পর চাল দিতে রাজি না হয়, তাহলে তুমি কি তার এগেইনস্টে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে? তুমি কি তার এগেইনস্টে এই যে তোমার চাল পাওয়ার যে অধিকারটা, সেটা কি তুমি কোর্টের মাধ্যমে তা বলবৎ করতে পারবে? এটাকে বলা হয় যে এই যে কন্ট্রাক্টটা, যে ট্রানজাকশনটা তুমি করেছো, এটা একটা কন্ট্রাক্ট। তাহলে এই কন্ট্রাক্টটা কি এনফোর্সেবল? এটা কি আইনগত বলবৎযোগ্য? তাহলে এর উত্তর আমরা কোথায় পাই? আমরা পাই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আমাদেরকে বলে দিয়েছে যে কোনটা প্রমিস, কোনটা এগ্রিমেন্ট, কোনটা কন্ট্রাক্ট, কোনটা অফার, এই সমস্ত কিছু নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত টপিকগুলো নিয়েই আলোচনা করব। তোমরা যদি কন্ট্রাক্টের হিস্ট্রি নিয়ে জানতে চাও, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের নেচার, প্রকৃতি, এই বিভিন্ন জিনিসগুলো জানতে চাও, তাহলে আমার হিন্দি চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ভিডিওটা একবার চেক করে দেখতে পারো। আমরা প্রথমেই আসি কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট। এরা কি এক জিনিস? আর যদি এরা আলাদা হয় তাহলে কেন? এগ্রিমেন্টের ডেফিনেশন দেওয়া আছে সেকশন 2 ক্লজ ই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে। তাহলে এখানে কি বলছে? এটা বেসিক্যালি বলছে যে এভরি প্রমিস অ্যান্ড সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার উইল বি অ্যান এগ্রিমেন্ট। আচ্ছা, তাহলে প্রমিসটা কি? প্রমিস আসলে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের একটা মিশ্রণ। কি রকম? ফর এক্সাম্পল, দেয়ার ওয়াজ আ পার্সন হুজ নেম ইজ মেবি এ, অ্যান্ড ও তার বন্ধু বি কে বলছে যে ও বি কে একটা কার বিক্রি করতে চায়। ওকে, অ্যান্ড দ্যাট কার ইজ লাইক ফর 7 লাখ। বি অ্যাগ্রি করছে যে ওকে ফাইন, বি বলছে ওকে ফাইন, আই এম উইলিং টু বাই দ্যাট কার। সো দেয়ার ওয়াজ অ্যান অফার অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান অ্যাকসেপ্টেন্স। এই অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সটা মিশে তৈরি হচ্ছে প্রমিস। ফর তাহলে এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেড অফার, দ্য অফার which has been accepted offer, and obviously there is a consideration. একটা বিনিময়ে কিছু পাচ্ছে, যাকে সে অফার করছে তার বিনিময়ে সে কিছু নিচ্ছে। তাহলে there is a offer, there is an offer, there is an acceptance, and also there is a consideration. তাহলে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এরা দুজন মিশে অ্যাকচুয়ালি তৈরি করছে প্রমিস। তাহলে এই প্রমিসের ডেফিনেশন আমরা কোথায় পাচ্ছি? প্রমিসের যে ডেফিনেশন সেটা কোথায় বলা আছে? সেটা আমাদের বলা আছে সেকশন 2 ক্লজ বি তে আমাদের প্রমিসের ডেফিনেশন দেওয়া আছে। আর অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশন কোথায় তাহলে দেওয়া আছে? অফারের ডেফিনেশন দেওয়া আছে 2 ক্লজ ই তে, অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশন তোমরা পাবে সেকশন 2 ক্লজ বি তে। তাহলে এইটা পুরোটা কি হলো? যে এগ্রিমেন্ট আসলে কি? এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে প্রমিস অথবা সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার। আর এই প্রমিসটা কি? প্রমিস হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের একটা মিশ্রণ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি অ্যাকসেপ্টেড প্রপোজাল, অ্যাকসেপ্টেড অফার। সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার, এই টার্মটাকে নিয়ে এবার আমরা একটু কথা বলি। আচ্ছা, আমাদের একটা কোয়েশ্চেন আসে, তাহলে কি শুধু প্রমিস, অনলি সিঙ্গেল প্রমিস, এইটা কি শুধু একা এগ্রিমেন্ট হতে পারে? অ্যান্সার হলো হতে পারে। একপাক্ষিক এগ্রিমেন্টও সিঙ্গেল প্রমিস হতে পারে। এটাকে আমরা বলতে পারি ইউনিল্যাটারাল আর বায়োল্যাটারাল, দুটো জিনিস, একপাক্ষিক আর দ্বিপাক্ষিক। এই ব্যাপারটা আমরা দেখি। আসলে সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার, এটা অ্যাকচুয়ালি কাজ করছে বায়োল্যাটারালের সাথে। কিভাবে? ফর এক্সাম্পল, যে একটা কোম্পানি আছে, কোম্পানি বলছে যে সে তার এমপ্লয়ীদেরকে 50,000 পার মান্থ সে টাকা দিতে রাজি আছে। আর তার জায়গায় এমপ্লয়ি কি করতে রাজি আছে? এমপ্লয়ি 5 to 9 জব করবে, 5 to 9 কাজ করবে কোম্পানির জন্য। এখানে একটা, এটা হচ্ছে ফার্স্ট প্রমিস, আর একটা এটা হচ্ছে সেকেন্ড প্রমিস। তাহলে এই যে দুটো
প্রমিস, এরা একে অপরের কনসিডারেশন হিসেবে কাজ করছে। এর প্রমিসের জন্যই কোম্পানির প্রমিস যে 50,000 দেব, তার জন্যই কিন্তু এমপ্লয়ি 5 to 9 জব করতে রাজি হচ্ছে কোম্পানির জন্য। তাহলে একটা প্রমিস আর একটা প্রমিসের কনসিডারেশন হিসেবে কাজ করছে। সেই জায়গায় যদি আমরা ইউনিল্যাটারাল প্রমিসের একটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল যে দেয়ার ওয়াজ আ ফাদার অ্যান্ড সে বলছে তার সানকে যে যদি সে 90% পায় সান এক্সামে, তাহলে সে তাকে একটা ফোন দেবে, মোবাইল ফোন দেবে। আচ্ছা, এইটা ফাদারের ইউনিল্যাটারাল প্রমিস কেন? এখানে ফাদার প্রমিস করছে যে যদি সে 90% পায় তাহলে তাকে ফোন করবে। এবার এটা ছেলেটার উপর, দ্য সানের ওপর, যে ও 90% পাচ্ছে কি পাচ্ছে না, এর মানে এই নয় যে 90% পেতেও বাধ্য, যদি পায় দেন ও ফোন পাবে। তাহলে এখানে একটা মিউচুয়ালিটি, দেয়ার ইজ এ ল্যাক অফ মিউচুয়ালিটি, আমরা বলতে পারি দেয়ার ইজ এ ল্যাক অফ মিউচুয়ালিটি, যে ওদের মধ্যে কি বাধ্যবাধকতা, যে একটা প্রমিস, যেখানে ধরো যদি কোম্পানি ওকে যখন অ্যাপয়েন্ট করছে, যখন ওকে কাজ দিচ্ছে, তার মানেই হচ্ছে যে কোম্পানি বাধ্য ওকে 50,000 টাকা দিতে মাসের শেষে, আর এমপ্লয়িও বাধ্য সারা মাস ধরে 5 থেকে 9টা জব করতে। তাহলে একটা প্রমিস আর একটা প্রমিসের কনসিডারেশন হিসেবে কাজ করছে, কিন্তু এইখানে সেই মিউচুয়ালিটিটা, সেই বাধ্যবাধকতার একটা অভাব আছে। তাহলে ইউনিল্যাটারাল এগ্রিমেন্ট কি হতে পারে? হতে পারে, যদি সে সমস্ত আমাদের যে পয়েন্টগুলো আছে একটা এগ্রিমেন্ট তৈরি হওয়ার জন্য, সেই সমস্ত পয়েন্টগুলোকে ফুলফিল করে, তাহলে অবশ্যই একটা ইউনিল্যাটারাল এগ্রিমেন্ট হতে পারে। সেই জন্যই আমরা যদি সেকশন 2 ক্লজ ই এগ্রিমেন্টের ডেফিনেশনে যাই, ওখানে বলা আছে এভরি প্রমিস or set of promises forming the consideration for each other will be an agreement. তাহলে এই জন্যই এখানে প্রমিস আর সেট অফ প্রমিস দুটো জিনিস বলা আছে। আই হোপ এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট নট অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট। চলো আজকে আমরা এই উক্তিটাকে নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখো, এগ্রিমেন্ট যে ওয়ার্ডটা, এটা অনেক ব্রডার টার্ম। এটা যে মানে এটা অনেক কিছু মেন করতে পারি, লাইক এভরি প্রমিস উইল বি অ্যান এগ্রিমেন্ট। কিন্তু তার মানে কি সব প্রমিসই কি কন্ট্রাক্ট হতে পারে? তাহলে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে পার্থক্যটা কি? এগ্রিমেন্টে এনফোর্সিবিলিটি বাই ল থাকে না। এনফোর্সিবিলিটি বাই ল মানে যে যদি কালকে কেউ সেই এগ্রিমেন্ট ভাঙে, কেউ যদি সেই এগ্রিমেন্ট ব্রিচ অফ এগ্রিমেন্ট করে, তাহলে তুমি কি কোর্টে যেতে পারবে? ব্রিচ যদি হয় এগ্রিমেন্টের, তাহলে ব্রিচের জন্য তুমি কি কম্পেনসেশন চাওয়ার জন্য কোর্টে যেতে পারবে? দ্যাট ইজ দ্য থিং। তাহলে এই যে যার জন্য যে সমস্ত এগ্রিমেন্ট এনফোর্সিবিলিটি থাকে, তার মানে হচ্ছে যে কেউ যদি সেই এগ্রিমেন্ট ভাঙে, তাহলে তুমি তার বিরুদ্ধে কিংবা তার কম্পেনসেশন পাওয়ার জন্য কিংবা কোনো রকম ভাবে কোনো রিলিফ পাওয়ার জন্য কোর্টে যেতে পারবে, সেই কন্ট্রাক্টকে বলবৎ করার জন্য, সেই এগ্রিমেন্টকে বলবৎ করার জন্য। তাহলে এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য কি? একটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট তখনই তৈরি হয় যখন তার মধ্যে এনফোর্সিবিলিটি বাই ল হওয়ার জন্য যা কিছু পয়েন্ট আছে, আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে যা সমস্ত পয়েন্ট বলা আছে, সেইগুলো যখন মিশে যায়, তখন এই দুটোর মিশ্রণে তৈরি হয় কন্ট্রাক্ট। সেই জন্য আমরা বলি যে কন্ট্রাক্ট মানেই হচ্ছে এগ্রিমেন্ট, কারণ কন্ট্রাক্টের একটা উপকরণ হলো এগ্রিমেন্ট, কিন্তু সমস্ত এগ্রিমেন্ট কন্ট্রাক্ট কিন্তু নয়। কারণ যখন একটা এগ্রিমেন্টের সাথে এনফোর্সিবিলিটি বাই ল যুক্ত হয়, তখন এই পুরো জিনিসটা মিলে তৈরি হয় কন্ট্রাক্ট। কিন্তু কন্ট্রাক্টের মধ্যে অলরেডি একটা পয়েন্ট হচ্ছে এগ্রিমেন্ট, কিন্তু একটা এগ্রিমেন্ট itself an agreement but not enforceable by law তাও হতে পারে। That will be an agreement only. It will not be enforceable by law. It will be an agreement, just an agreement. কিন্তু একটা এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই তাকে এই কন্ট্রাক্টের গলিতে পৌঁছানোর জন্য এনফোর্সিবিলিটি বাই ল এর রাস্তা দিয়ে পেরোতে হবে, তবে গিয়ে সে কন্ট্রাক্টের বাড়িতে গিয়ে পৌঁছাবে। আমরা যদি এটাকে এই রকম ভাবে দেখি। আচ্ছা, তাহলে এনফোর্সিবিলিটি বাই ল এইটার অ্যাকচুয়ালি কোথায় পয়েন্টগুলো দেওয়া আছে? সেগুলো দেওয়া আছে সেকশন 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে। সেকশন 10 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে সমস্ত পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টগুলোর ওপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে কোনো এগ্রিমেন্টে এনফোর্সিবিলিটি বাই ল হবে কিংবা
হবে না কিংবা সেই এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হওয়ার উপযোগী নয়। তাহলে এখনো পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কন্ট্রাক্টের ডেফিনেশন কোথায় দেওয়া আছে? কন্ট্রাক্টের ডেফিনেশন আছে সেকশন 2 ক্লজ EH এ। আর সেটা কি বলছে? বলছে যে এগ্রিমেন্ট আর এনফোর্সিবিলিটি বাই ল যুক্ত হয়ে তৈরি হয় কন্ট্রাক্ট। আচ্ছা, তাহলে এনফোর্সিবিলিটি বাই ল এর পয়েন্টগুলো কোথায় দেওয়া আছে? সেকশন 10 এ। আর এগ্রিমেন্টের ডেফিনেশন কোথায় আছে? সেকশন 2 ক্লজ ই তে। সেটা কি বলছে এগ্রিমেন্টের ডেফিনেশন? যে এভরি প্রমিস আর সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার উইল বি অ্যান এগ্রিমেন্ট। তাহলে প্রমিস জিনিসটা কি? প্রমিসের সেইটা কোথায় দেওয়া আছে? প্রমিসের আমরা ডেফিনেশন পাবো সেকশন 2 ক্লজ বি তে। আর প্রমিস হলো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের অ্যাকচুয়ালি মিশ্রণ। তাহলে অফার কাকে বলে? অফার তখন বলা হয়, নর্মালি যদি আমরা বেসিক জিনিস নিই, যে যখন কোনো ব্যক্তি কাউকে কিছু করার অফার করে, কিছু করার জন্য কিছু করার ইচ্ছে প্রকাশ করে, তখন আমরা বলি যে এটা একটা অফার। এক্সপ্রেসেস হিজ উইলিংনেস টু ডু অর নট টু ডু সামথিং। এটা বোধহয় বলা আছে সেকশন 2 ক্লজ এ তে। আর অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশন তাহলে কোথায় আছে? সেকশন 2 ক্লজ বি তে। তাহলে আমরা দেখি যে এইটা হচ্ছে পুরো যে স্ট্রাকচারটা আমরা এখনো পর্যন্ত ডিসকাস করলাম। আচ্ছা, তাহলে এবার দেখা যাক সেকশন 10 কি বলছে। সেকশন 10 প্রথমেই কি বলছে? যে দ্য কনসেন্ট মাস্ট বি ফ্রি। কনসেন্ট মাস্ট বি ফ্রি মানে এগ্রিমেন্ট। দেখো ওয়ার্ডটা হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট ওয়ার্ডটার মধ্যে লুকিয়ে আছে দ্য মেন থিং, এগ্রি। এগ্রি মানে কি? যে দ্য বোথ পার্টি মাস্ট এগ্রি টু দ্যাট থিং, টু দ্য কন্ট্রাক্ট, টু দ্য হোয়াটএভার দ্য সিস্টেম দে হ্যাভ অ্যাগ্রিড টু। তো ওইখানে তাদের কনসেন্ট থাকতে হবে। তো যে কোনো কিছুর এগ্রি করার মেন উপাদানটাই হচ্ছে কনসেন্ট। তাহলে কন্ট্রাক্ট তৈরি হয় এগ্রিমেন্ট থেকে। তাহলে এগ্রিমেন্টের যদি মেইন উপাদান কনসেন্ট হয়, তাহলে কন্ট্রাক্টের মেইন যে বেসিক জিনিস সেটা কি? কনসেন্ট। তাহলে এই কনসেন্ট, দ্যাট কনসেন্ট মাস্ট বি আ ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে কি? এটা যেন কেউ কাউকে ভয় দেখিয়ে কিংবা ফ্রড, মিস্টেক করে কিংবা মিসরিপ্রেজেন্টেশন, ভুল তথ্য দিয়ে, এর আনডিউ ইনফ্লুয়েন্স ইউজ করে যেন না নেয়। তাহলে এই পয়েন্টগুলো, ফ্রড, মিস্টেক, মিসরিপ্রেজেন্টেশন, আনডিউ ইনফ্লুয়েন্স, এই যে কোনো কিছু দিয়ে যদি কেউ কারো কনসেন্ট নেয়, দ্যাট কনসেন্ট উইল নট বি এ ফ্রি কনসেন্ট অ্যান্ড দ্যাট কন্ট্রাক্ট উইল বি আ ভয়েডেবল কন্ট্রাক্ট। আচ্ছা, আমরা দেখি তাহলে এই যে ফ্রি কনসেন্টের একটা আমরা উদাহরণ দেখি। ধরো এ আর বি, এরা হচ্ছে ভাই ভাই। এবার এ বি কে প্রেসারাইজ করছে একটা প্রপার্টি পেপারে সাইন করে দেওয়ার জন্য। কিন্তু কি ভয় দেখাচ্ছে? যে এ বি এর এগেনস্টে মিথ্যা কিছু ফলস কোনো অ্যাকুইজেশনের মামলা করবে, ফলস অ্যাকুইজেশন করবে ওর এগেনস্টে। তাহলে সেই ভয়ে বি যদি আজকে এই প্রপার্টি পেপারটা আলটিমেটলি সাইন করে দেয়, অর্থাৎ এগ্রি করে, কিন্তু সেই ক্ষেত্রে বি এর যে কনসেন্টটা হবে, দ্যাট কনসেন্ট উইল নট বি আ ফ্রি কনসেন্ট। তাহলে এই ধরনের কন্ট্রাক্টগুলোকে আমরা বলি ভয়েডেবল কন্ট্রাক্ট। এর মানে কি? ভয়েডেবল কন্ট্রাক্ট এই কথাটির মানে কি? এইখানে বি এর কাছে অপশন থাকবে যে ও যদি চায় এই কন্ট্রাক্টকে ও কন্টিনিউ করতে পারে, লাইক ও এটাকে জাস্ট মেনে নিয়ে ভ্যালিড কন্ট্রাক্টের মতনও বিহেভ করতে পারে, অথবা এই কন্ট্রাক্টকে ও ভয়েড ও ডিক্লেয়ার করাতে পারে কোর্টকে দিয়ে। তাহলে ওর কাছে এটা অপশন আছে। শুধুমাত্র বিয়ের কাছেই কেন অপশন আছে? কারণ এখানে ও ভিকটিম, ওর যে কনসেন্ট সেইটা এখানে ভুলভাবে, ভুল পদ্ধতিতে নেওয়া হয়েছিল। তাই এই ধরনের যে কন্ট্রাক্টগুলো হয়, যেখানে তাদের কনসেন্ট হয়তো ফ্রি কনসেন্ট নয়, সেই ক্ষেত্রে ওদেরকে, যে পার্টি অ্যাকচুয়ালি ভিকটিম, তাকে আমরা অপশন দিই যে তাদের যদি ইচ্ছা হয় তাহলে সে কন্ট্রাক্ট চালাতেও পারে, আর তার যদি ইচ্ছা হয় তাহলে সেই কন্ট্রাক্টকে ভয়েড ও করাতে পারে। এই জন্য এই ধরনের কন্ট্রাক্টকে ভয়েডেবল কন্ট্রাক্ট বলা হয়। অর্থাৎ ভয়েড হওয়ার যোগ্যতা আছে এই কন্ট্রাক্টগুলোর মধ্যে। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে there must be, the first point is the consent must always be free.
ওকে, আচ্ছা এবার আমরা আসি কম্পিটেন্সির পয়েন্টে। অর্থাৎ দুই পক্ষকে সক্ষম হতে হবে, আইনত সক্ষম হতে হবে, কম্পিটেন্ট হতে হবে কন্ট্রাক্ট করার জন্য। কি রকম? প্রথম পয়েন্ট তো এইটা, সেটা হচ্ছে যে দা দে মাস্ট বি অফ সাউন্ড মাইন্ড। অর্থাৎ তাদের মানসিক অবস্থা থাকতে হবে যাতে কন্ট্রাক্টে কি লেখা আছে এবং তারা কি করতে বাধ্য, সেই কন্ট্রাক্টের দ্বারা তারা কি করতে বাধ্য সেইটা যাতে তারা বুঝতে পারে, সেইটা অন্তত বোঝার মতন ক্ষমতা তাদের মানসিকভাবে থাকতে হবে। অর্থাৎ মানসিকভাবে কোনো রকম ভাবে অসমর্থ মানুষজনের সাথে কন্ট্রাক্ট করা যাবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দে মাস্ট বি অফ মেজর এজ, লাইক দে মাস্ট বি 18+। 18+ হতে হবে। কোনো মাইনরের সাথে কন্ট্রাক্ট উইল বি ভয়েড অ্যাব ইনিশিও, দ্যাট এগ্রিমেন্ট উইল বি ভয়েড অ্যাব ইনিশিও। থার্ড পয়েন্ট হচ্ছে যে তারা হয়তো কোনো আসামি কিংবা হয়তো কোনো এনিমি এলিয়েন, তারা যেন এইরকম ধরনের কোনো কেউ না হয়, বলে এই ধরনের কন্ট্রাক্ট গুলোকে আমরা ভয়েড এগ্রিমেন্ট বলবো। দ্যাট অ্যাকচুয়ালি এগুলোকে কন্ট্রাক্ট বলাটাই ভুল, আসলে এরা কখনো কন্ট্রাক্ট হতেই পারবে না। দে উইল বি ভয়েড এগ্রিমেন্ট, দে উইল নেভার সি দ্য ডন অফ দ্য কন্ট্রাক্ট। ওকে, তাহলে আমরা পরের পয়েন্টে আসি। পরের পয়েন্ট বলছে যে দ্য কনসিডারেশন এন্ড অবজেক্ট বোথ মাস্ট বি লফুল, লফুল কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, কনসিডারেশন তো আমরা জানি যে একটা বিনিময় মূল্য থাকতে হয় সব সময় কন্ট্রাক্টে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসিডারেশন, একটা বিনিময় মূল্য না থাকলে কখনোই একটা কন্ট্রাক্ট তৈরি হতে পারে না। আসলে এটা কোত্থেকে আসছে? এই কনসেপ্টটা আসছে অ্যাকচুয়ালি কুইড প্রো কুও থেকে, সামথিং ফর সামথিং। তোমরা যদি আমার হিন্দি চ্যানেলে ভিডিওটা দেখো তাহলে আরো বুঝতে পারবে এটা ভালো করে। তাহলে লফুল, দ্য কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট বোথ মাস্ট বি লফুল। ফর এক্সাম্পল, যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরো এ বি কে হায়ার করেছে কিসের জন্য? সি কে মার্ডার করার জন্য, সি কে মার্ডার করার জন্য। তার তো আসলে এ বি কে বলেছে যে আমি তোমাকে 1,00,000 টাকা দেব যদি তুমি সি কে মার্ডার করতে পারো। তাহলে এখানে দেখো, এখানে কনসিডারেশন কি? কনসিডারেশন হচ্ছে কিন্তু এই মার্ডারটা, এবং কন্ট্রাক্টের অবজেক্টও কি? এই মার্ডারটা। তাহলে বোথ অবজেক্ট এন্ড কনসিডারেশন বোথ আর অ্যাকচুয়ালি মার্ডার হিয়ার, অ্যান্ড অবভিয়াসলি মার্ডার ইজ আনলফুল, ইলিগাল, রাইট? তাহলে এইখানে কনসিডারেশন এন্ড অবজেক্ট বোথ ইজ অ্যাকচুয়ালি এগেনস্ট ল। তাহলে এইটা যাতে না হয়, কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট বোথ মাস্ট বি লফুল, দেন অনলি দ্যাট এগ্রিমেন্ট উইল হ্যাভ দ্য এনফোর্সিবিলিটি বাই ল। আরেকটা আমরা উদাহরণ দেখি যেখানে কনসিডারেশন এন্ড অবজেক্টকে আমরা আলাদাভাবে দেখছি। ফর এক্সাম্পল, এ একটি বাড়ি ভাড়া নিয়েছে, এ একটি বাড়ি ভাড়া নিয়েছে, একটা ঘর ভাড়া নিয়েছে, যেটাতে ও বলেছে যে ও 10,000 পার মান্থ ও রেন্ট দিতে রাজি আছে। ফাইন না, ঠিক আছে, এটা বিয়ের বাড়িটা ও ভাড়া নিচ্ছে 10,000 পার মান্থে, তো এটাতে কোনো সমস্যা নেই, এটা একটা গুড এনাফ এগ্রিমেন্ট। কিন্তু অবজেক্ট কি? এই এগ্রিমেন্টটার অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে যেখানে ও একটা স্মাগলিং এর বিজনেস খুলতে চায়, একটা স্মাগলিং বিজনেস খুলতে চায়। স্মাগলিং বিজনেস, দিস ইজ নট অ্যালাউড, দিস ইজ অ্যাকচুয়ালি এগেনস্ট ল। তাহলে অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন বোথ মাস্ট বি লফুল। কনসিডারেশন ওয়াজ গুড এনাফ, কনসিডারেশন তো ঠিক ছিল, এখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু অবজেক্ট কি এই কন্ট্রাক্টে? যে একটা স্মাগলিং বিজনেস খোলার জন্য একটা রুম ভাড়া নেওয়া হয়েছে, যার কনসিডারেশন হচ্ছে 10,000 টাকা পার মান্থ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র এই অবজেক্টটা যেহেতু আনলফুল, এগেনস্ট ল, সেই জন্য এর কিন্তু এনফোর্সিবিলিটি আসবে না। দ্যাট এগ্রিমেন্ট ক্যান নেভার বিকাম আ কন্ট্রাক্ট। আচ্ছা, আশা করি তোমাদের কাছে এইটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যাই আমরা পরের পয়েন্টে। আচ্ছা, এরপরে আমরা আসি পরের পয়েন্টে। দ্য কন্ট্রাক্ট ইটসেলফ মাস্ট নট বি ডিক্লেয়ার্ড ভয়েড। আচ্ছা, এটার মানে কি? ধরো কিছু কন্ট্রাক্ট আছে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলে দিয়েছে কিছু কিছু কন্ট্রাক্টকে ও ইটসেলফ ভয়েড ডিক্লেয়ার করে দিয়েছে। ফর এক্সাম্পল, যদি যে কোনো ইল্লিগাল কোনো এগ্রিমেন্ট, কোনো ইল্লিগাল এগ্রিমেন্ট, এভরি ইল্লিগাল এগুলো অ্যাকচুয়ালি এগেনস্ট ল। যে এগ্রিমেন্ট গুলো, এই যে আমরা এখন একটা এক্সাম্পল নিলাম যে কেউ কাউকে হায়ার করেছে মার্ডার করার জন্য, এগুলো ইল্লিগাল এগ্রিমেন্ট, তো অবভিয়াসলি দে উইল বি আ ভয়েড এগ্রিমেন্ট, দে উইল বি আ ভয়েড এগ্রিমেন্ট। আচ্ছা, এখানে আমরা একটা কনসেপ্ট বলি, ইল্লিগাল এগ্রিমেন্ট মানেই কিন্তু
ভয়েড এগ্রিমেন্ট। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত ভয়েড এগ্রিমেন্ট কিন্তু ইললিগাল এগ্রিমেন্ট। ফর এক্সাম্পল, যে আমরা যেটা নিলাম যে কন্ট্রাক্ট কিলারের যে এগ্রিমেন্টটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইললিগাল এগ্রিমেন্ট অ্যান্ড ইট ইজ ভয়েড। এখানে নিশ্চয়ই তোমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, ধরো এ বি কে বলছে যে তুই এইখানে আর একদম কাল থেকে তোর দোকান খুলবি না, তার বদলে আমি তোকে 5 লাখ টাকা দিয়ে দেবো। ঠিক আছে, এই ধরো এই যে এগ্রিমেন্টটা, এটা কিন্তু ভয়েড এগ্রিমেন্ট। এটা ভয়েড এগ্রিমেন্ট কারণ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলছে যে এই ধরনের এগ্রিমেন্ট গুলো ভয়েড এগ্রিমেন্ট। কিন্তু কি এটা কি ইললিগাল? ইললিগাল কোনগুলোকে বলি, যে যেখানে ল আমাদেরকে বলে দিয়েছে যে দিস আর অ্যাকচুয়ালি প্রহিবিটেড বাই ল, দিস আর এগেইনস্ট ল, সেইগুলোকে আমরা বলি যে ইললিগাল। কিন্তু ইললিগালিটি অ্যাকচুয়ালি ভয়েড হওয়ার একটা ওয়ে, তোমরা বলতে পারো একটা ওয়ে অফ ভয়েড টু বিকাম ভয়েড এগ্রিমেন্ট। কিন্তু যে কোনো সমস্ত ভয়েড এগ্রিমেন্টই কিন্তু ইললিগাল এগ্রিমেন্ট নয়। তাহলে আসলে আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আসলে দেখি যে কোন কোন কিছু আমরা উদাহরণ দেখি যে কোন কোন এগ্রিমেন্ট গুলোকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ইটসেলফ ডিক্লেয়ার করে দিয়েছে যে এরা ভয়েড এগ্রিমেন্ট। একটা তো আমরা দেখলাম যে রেস্টুরেন্ট অফ ট্রেড এর আমরা একটা উদাহরণ দেখলাম যে এ বি কে বলছে যে কাল থেকে তুই দোকান খুলবি না। এই ধরনের যে এগ্রিমেন্ট গুলো, দিস উইল বি ভয়েড এগ্রিমেন্ট। ওকে, যেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট নিজেই বলেছে দিস উইল বি ভয়েড এগ্রিমেন্ট। আচ্ছা, এরপরে আসছে আমাদের রেস্টুরেন্ট অফ ম্যারেজ। কিরকম? ধরো এ বি কে বলছে যে তুই যদি সারা জীবন অবিবাহিত থাকিস, যে ম্যারেজ যদি না করিস, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেবো। দিস ইজ আ ভেরি গুড ডিল। ওকে, whatever, but Indian Contract Act বলছে no, this type of section 27 বলছে no, this type of agreement is actually void agreement। তাহলে Indian Contract Act itself বলে দিয়েছে যে এই ধরনের restraint of trade, restraint of marriage agreement, this will be void agreement। ধরো আরেকটা আসছে আমাদের ওয়েজারিং এগ্রিমেন্ট। ওয়েজারিং এগ্রিমেন্ট কি বলছে? যে ওয়েজারিং এগ্রিমেন্ট বেসিক্যালি বলতে পারো তোমরা বেটিং টাইপের জিনিসগুলোকে আমরা বলতে পারি ওয়েজারিং এগ্রিমেন্ট। বেসিক্যালি কি, ওরা এমন কোনো জিনিসের ওপর টাকা লাগায় কিংবা টাকা লাগানোর চেষ্টা করে যেটা ওদের ওপর কোনো হাত নেই, অ্যাকচুয়ালি যে ওর ফলাফলের ওপর ওদের কোনো হাত নেই, ওরা কোনো স্কিল ইউজ করছে না। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি হর্স রেসে বিভিন্ন কোন ঘোড়া জোরে দৌড়বে তার উপর বেটিং চলছে। এবার ঘোড়া জোরে দৌড়ানোর উপর ওরা কি কোনো স্কিল ইউজ করছে? নো, কোনো ধরনের কোনো কিছু স্কিল ইউজ হচ্ছে না, ওরা জাস্ট ব্যাটিং করছে। এটা জাস্ট একটা বলতে পারো জুয়া টাইপের একটা ব্যাপার। তো ওয়েজারিং এগ্রিমেন্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলে দিয়েছে যে হ্যাঁ, ওখানে কিছু কিছু আছে আমাদের এক্সেপশন। যখন আমরা ডিটেলে ওয়েজারিং এগ্রিমেন্ট করব, প্রত্যেকটা পয়েন্টই আমরা ডিটেলে করব, তখন বুঝতে পারবে যে কি এক্সেপশন সবকিছুরই আছে। সেই ক্ষেত্রে আমরা এক্সেপশন গুলো দেখবো। কিন্তু জেনারেল সেন্সে আমরা বলতে পারি ওয়েজারিং এগ্রিমেন্ট ল ডিক্লেয়ার করে দিয়েছে যে দিস উইল বি ভয়েড এগ্রিমেন্ট। আর একটা আমরা বলতে পারি, ধরো আনসার্টেনিটি অফ টার্মস। ফর এক্সাম্পল, এখানে এ আছে, এর ধরো অয়েল বিজনেস আছে। অয়েল বিজনেস মানে কি, ওর বিভিন্ন ধরনের অয়েল আছে, প্রচুর ধরনের অয়েল আছে। এবার বি এ কে বলছে যে তুমি আমাকে 5 লিটার অয়েল পাঠিয়ে দাও, আমি তোমাকে যার টাকা ধরো 50,000, maybe, I don't know, 50,000 seems so much, okay, whatever। তো ধরো বলছে যে 50 লিটার করে দাও, এটা 50 লিটার, আমি তোমাকে 50,000 টাকা পাঠিয়ে দেবো। কিন্তু ও বলে দেয়নি যে ঠিক কত লিটার, মানে কোন অয়েলের তুমি কোন ধরনের অয়েল। আমার কাছে তো মেবি আই হ্যাভ 30 টাইপস অফ অয়েল। তাহলে কোন টাইপের অয়েলটার তুমি 50 লিটার বলছো? এই ধরনের যদি কোনো আনসার্টেনিটি থাকে, এই ধরনের এগ্রিমেন্ট যেখানে টার্মস গুলো দিস আর নট অ্যাকচুয়ালি ক্লিয়ার, দিস টাইপ অফ এগ্রিমেন্ট উইল বি ভয়েড এগ্রিমেন্ট, আনসার্টেন টার্মস এর এগ্রিমেন্ট। আবার ধরো আমরা এরকম আর একটা উদাহরণ নিতে পারি, যে বলছে যে যদি তুমি একটা কিছু ভালো কাজ করো, তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো। এবার এই যে ভালো কাজ, ওর কাছে ভালো কাজের মিনিং কোনটা সেটা তো আমাদেরকে স্পেসিফাই করে দিচ্ছে না। অনেক টাকা মানে কি বলতে চাইছে? আমার কাছে অনেক টাকার মিনিং আর আম্বানির কাছে অনেক টাকার মিনিং, দুটো তো ডিফারেন্স আছে, রাইট? তাহলে অবভিয়াসলি, আর ভালো কাজ আমার কাছে যেটা ভালো কাজ, অন্যজনের কাছে সেটা ভালো কাজ নাও হতে পারে। তাহলে এই ধরনের যে এগ্রিমেন্ট গুলো যেখানে টার্মস গুলো অ্যাকচুয়ালি সার্টেনলি বলা নেই, সেই এগ্রিমেন্ট গুলো অ্যাকচুয়ালি ভয়েড এগ্রিমেন্ট ল ইটসেলফ বলে দিয়েছে। তাহলে আমরা দেখলাম কতগুলো এগ্রিমেন্ট যেগুলো ল ইটসেলফ
itself বলে দিচ্ছে যে these are so will not be enforceable by law because from the very because these are actually declared void by Indian contract and by law itself. আর একটা আমরা যদি দেখি সেকশন 56 প্যারা 1, ওখানে ওরা কি বলছে যে এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট। ইম্পসিবল অ্যাক্ট, ধরো এমন কোন একটা এগ্রিমেন্ট করেছে যেটা ধরো এরকম কোনো বলছে যে এমন কিছু প্রমিস করা হয় কোনো এগ্রিমেন্টে যা বাস্তবে অসম্ভব করা, সেই এগ্রিমেন্ট গুলো হবে ভয়েড। ফর এক্সাম্পল এ বিকে বলে যে সে বিকে 1,00,000 টাকা দেবে যদি ও কাল থেকে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাতে পারে। দিজ আর অ্যাকচুয়ালি অ্যাবসার্ড থিং, রাইট? দিজ আর অ্যাবসলিউটলি ইম্পসিবল অ্যাক্টস। তাহলে এই ধরনের যদি কোনো এগ্রিমেন্ট তৈরি হয় যেগুলো বাস্তবে করা মানে অসম্ভব, সেই ধরনের এগ্রিমেন্ট উইল বি ভয়েড এগ্রিমেন্ট। তাহলে এই ধরনের এগ্রিমেন্ট দে আর ইটসেলফ অ্যাকচুয়ালি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ভয়েড বাই দি ল ইটসেলফ। তাহলে আমরা কতগুলো পয়েন্ট দেখলাম সেকশন 10-এ, যে কনসেন্ট ফ্রি থাকতে হবে। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে যে তোমাকে কেউ মিস্টেক কিংবা মিসরিপ্রেজেন্টেশনে, কোয়ারশনে, যে ভয় দেখিয়ে কিংবা আনডিউ ইনফ্লুয়েন্স ইউজ করে যে যদি কনসেন্ট নিয়ে থাকে, দ্যাট কনসেন্ট উইল নট বি আ ফ্রি কনসেন্ট। অ্যান্ড আমরা তো কম্পিটেন্সিও দেখলাম যে সাউন্ড মাইন্ড থাকতে হবে, মেজরিটি থাকতে হবে, কোনো লিগাল অফেন্ডার কিংবা কোনো এনিমি এলিয়েন না হলে হবে না। কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট বোথ মাস্ট বি লফুল, ইভেন ইফ ওয়ান ইজ আনলফুল then also it will be a void agreement. আর একটাও আমরা কি দেখলাম যে must not be declared void এর মধ্যে আমরা আবার দেখলাম যে কিছু কিছু আমরা উদাহরণ দেখলাম। ফর এক্সাম্পল আমরা যেটা দেখলাম ওয়েজারিং এগ্রিমেন্ট, ইলিগাল এগ্রিমেন্টে, তারপরে আমরা দেখলাম রিস্ট্রেন্ট অফ ট্রেডের এগ্রিমেন্ট, রিস্ট্রেন্ট অফ ম্যারেজের এগ্রিমেন্ট, আনসার্টেন টার্মস এর এগ্রিমেন্ট, ইম্পসিবল টু অ্যাক্ট এর এগ্রিমেন্ট। দিস আর অ্যাকচুয়ালি ভয়েড এগ্রিমেন্ট। কেন? কারণ ল ইটসেলফ ওদেরকে বলেছে যে এরা অ্যাকচুয়ালি ভয়েড এগ্রিমেন্ট। তাহলে এইগুলো কখনোই এনফোর্সেবল বাই ল হবে না। আশা করছি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। সেকশন 10 আশা করছি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার এগোই পরের পয়েন্টে, যেটা হচ্ছে টাইপস অফ কন্ট্রাক্ট। টাইপস অফ কন্ট্রাক্টে কিছু কিছু আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। ফর এক্সাম্পল ভয়েড এগ্রিমেন্ট। ভয়েড এগ্রিমেন্টে কি বলা, মানে কি ধরনের এগ্রিমেন্ট গুলোকে আমরা ভয়েড এগ্রিমেন্ট বলবো? ফর এক্সাম্পল মাইনরের সাথে এগ্রিমেন্ট ভয়েড অফ ইনিশিও। কে বলছে? মৌরি বিবি বলছে যে মাইনরের সাথে এগ্রিমেন্ট কিন্তু ভয়েড অফ ইনিশিও, একদম ইনিশিয়াল স্টেজ থেকে ইট উইল বি ভয়েড অফ ইনিশিও। তাহলে এটা গেল এক ধরনের। যেগুলো আমি কি বলেছিলাম, ভয়েড এগ্রিমেন্ট মানে কি, দে হ্যাভ নেভার সিন দ্য ডন অফ দ্য কন্ট্রাক্ট। ওরা কখনো কন্ট্রাক্টে সেই ভোটটা দেখেইনি, ওরা কখনো কন্ট্রাক্ট তৈরি হয়নি, তারা ভয়েড একদম ইনিশিয়াল স্টেজ থেকে দে ওয়ার ভয়েড এগ্রিমেন্ট। এই জন্য ভয়েড কন্ট্রাক্ট এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ঠিকঠাক নয়। কারণ ভয়েড কন্ট্রাক্ট কি করে হতে পারে? ভয়েড এগ্রিমেন্ট হতে পারে। ভয়েড এগ্রিমেন্ট কোনগুলোকে বলে? যেই এগ্রিমেন্ট গুলো কখনো কন্ট্রাক্ট তৈরিই হয়নি। তাহলে ভয়েড কন্ট্রাক্ট, দিস টার্ম আই থিঙ্ক ইটস নট আ গুড টার্ম। ওকে, তো ভয়েড, এরপরে আসছে আমাদের ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট আমরা অলরেডি দেখেছি, যেখানে কনসেন্টটা ফ্রি নয়। আমরা কতগুলো উদাহরণও দেখেছি, রাইট? যে ফ্রি কনসেন্ট ছিল না। এই ধরনের কন্ট্রাক্টে আমরা যে পার্টি অ্যাকচুয়ালি ভিকটিম হয় তার কাছে অপশন থাকে, সে যদি চায় তাহলে সে কন্ট্রাক্টকে কন্টিনিউ করতে পারে, আবার সে যদি চায় তাহলে কন্ট্রাক্টে ভয়েডও ডিক্লেয়ার করতে পারে, রাইট? ধরো আর একটা এক্সাম্পল নিই, এ গেছে বি এর দোকানে স্কুটার কিনতে। এবার বি তো বলেছে এই স্কুটারের এই আছে, অফার আছে, ফিচার্স আছে। তো যাই হোক, এ কিনে নিয়েছে স্কুটারটা, কিন্তু বাড়ি এসে দেখছে যে স্কুটারে কিন্তু এরকম কিন্তু ফিচার্স কিছু নেই, ও যেরকম বলছিল সেইগুলো কিন্তু কিছু নেই। এবার এখানে কিন্তু এটা একটা ভয়েডেবল কন্ট্রাক্ট। এখানে কার কাছে অপশন থাকবে এটাকে ভয়েড করার? অবভিয়াসলি এর কাছে, কারণ এখানে কনসেন্ট কার ফ্রি নয়, এ ফ্রি নয়। তাহলে এ যদি চায় কন্টিনিউ করতে পারে, স্কুটারটা রেখে দিলে সেটাও হতে পারে। আবার যদি চায় তাহলে গিয়ে কন্ট্রাক্ট ভয়েডও করাতে পারে। তার মানে কেউ যদি আজকে ফেরত দিয়ে দেয় তাহলে বলতে পারবে না বি যে কন্ট্রাক্ট ব্রিচ অফ কন্ট্রাক্ট করছে কিংবা কিছু, সেটা বলতে পারবে না, কারণ দিস ওয়াজ আ ভয়েডেবল কন্ট্রাক্ট, দ্য কনসেন্ট ওয়াজ নট অ্যাকচুয়ালি ফ্রি। আচ্ছা, ভয়েডেবল কন্ট্রাক্টও না দুভাবে তৈরি হতে পারে। একটা তো প্রথম থেকেই যে ফ্রি কনসেন্ট ছিল না, প্রথম থেকেই ভয়েডেবল ছিল। আবার সেকশন 39 বলছে যে ধরো পরবর্তীকালে গিয়ে পার্টিরা ঠিকঠাক কন্ট্রাক্টের কন্ডিশন গুলো ফুলফিল করছে না, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীকালে গিয়ে কন্ট্রাক্টটা ভয়েডেবল হয়েছে, সেটাও হতে পারে। আমরা পরে এটা নিয়ে আরো ডিসকাস করব। আর এক ধরনের কন্ট্রাক্ট হয়, সেটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে কি? কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আসলে সেই সমস্ত কন্ট্রাক্ট বা সেই সমস্ত এগ্রিমেন্ট যেগুলো অ্যাকচুয়ালি কন্টিনজেন্সি আছে। কন্টিনজেন্সি মানে এটা একটা ডিপেন্ড করছে, একটা ইভেন্ট হবে কি হবে না
তার উপর কন্ট্রাক্টটা হবে কি হবে না ডিপেন্ড করছে। ফর এক্সাম্পল, এ বি কে বলছে যে আমার একটা জাহাজ গুডস নিয়ে আসছে, তাহলে আমার জাহাজ 8th আগস্টে ডকে পৌঁছানোর কথা। ও যদি ডকে 8th আগস্টে পৌঁছায় তবেই আমি তোমাকে, বি কে বলছে আমি তোমাকে টাইমে গুডস দিতে পারবো তবে, আর যদি না পৌঁছায় তাহলে দিতে পারবো না। তাহলে বি এর কাছ থেকে গুডস পাবে কি পাবে না, এ আর বির মধ্যে একটা কন্ট্রাক্ট তৈরি হবে কি হবে না, এটা ডিপেন্ড করছে এই ইভেন্টটার ওপর যে 8th আগস্টের মধ্যে জাহাজটি পৌঁছাচ্ছে কি পৌঁছচ্ছে না। তাহলে এখানে কন্টিনজেন্সি এই ইভেন্টটার ওপর ডিপেন্ড করছে। তাহলে এই জন্য এই ধরনের কন্ট্রাক্টগুলোকে আমরা বলি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, যেখানে একটা ইভেন্টের ওপর ডিপেন্ড করে যে কন্ট্রাক্টটা হবে কি হবে না। দ্যাট ইভেন্ট ইজ নট সার্টেন, ইট ইজ আনসার্টেন। হতেও পারে নাও হতে পারে, হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য 8th আগস্টে হয়তো সে পৌঁছাতে পারলো না, ইট ইজ পসিবল, রাইট? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওদের মধ্যে আর কন্ট্রাক্টটা এগোবে না। তাই এই মোটামুটি আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে এই কতগুলো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতে চলেছি। আমি ডিটেল ভিডিও বানাবো, চেষ্টা করছি যাতে আমি রেগুলার ভিডিও পোস্ট করি। আচ্ছা, আর তোমাদের আচ্ছা বলো তো, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট সাবস্ট্যান্টিভ ল না প্রসিডিউরাল ল? আবার ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের আমাদের দরকার কিসের জন্য হলো? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আসলো কোত্থেকে? আমাদের কি প্রথম থেকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ছিল আমাদের দেশে, নাকি ব্রিটিশরা নিয়ে এসেছে? এইগুলো তোমাদের যদি জানতে হয়, হিস্ট্রি টাইপস এই ধরনের যদি তোমাদের মনে কোশ্চেন থাকে সেগুলো তোমরা দেখতে পারো তাহলে আমার হিন্দি চ্যানেলের ভিডিওটা, যেটা তোমরা লিঙ্কে পেয়ে যাবে। আশা করি ওই ভিডিওটা তোমাদের হেল্প করবে। ততদিন পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গড ব্লেস।